গঙ্গাসাগর থেকে গোমুখ, তারপর আবার কলকাতা থেকে সিকিম, দুটো কঠিন রাইডের পর সত্যি একটু রিল্যাক্স করতে ইচ্ছা করছিল। আর আমার কাছে রিল্যাক্সেশন মানেই উইকেন্ড রাইড। আমরা 30 জন অ্যাডভেঞ্চারাস বাঙালি 21টা বাইক নিয়ে সেদিন বেরিয়ে পড়েছিলাম লালগঞ্জ সি বিচের উদ্দেশ্যে। বাইক রাইড তো ছিলই, তার সাথে ছিল জমিয়ে খাওয়া দাওয়া, নিজেদের মধ্যে খুনসুটি, গ্রাম্য পরিবেশের দারুণ সুন্দর ক্যাম্পসাইট আর ম্যানগ্রোভ ফরেস্টে নৌকা বিহার। সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। তো গুড মর্নিং একদম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একদম নতুন একটা মোটো ব্লগে, একদম ব্র্যান্ড নিউ মোটো ব্লগে। আর আজকের রাইডটা কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালির অর্গানাইজ করা ফান মোটর রাইড 8 টু লালগঞ্জ সি বিচ। সূর্যোদয় এখন অবধি হয়নি, 5:45 বাজে। আর আমি পাটুলি দিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্টের দিকে। ফার্স্ট মিট আপ পয়েন্ট আজকে রয়েছে পাটুলি সিগন্যাল ক্রস করে আমি দাঁড়িয়ে পড়বো। অলরেডি বাইকার্সরা সবাই মনে হচ্ছে ওখানে চলে এসছে। জি, আমার কাছে যে বাইকটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সৌভিকের বাইক, সৌভিকের KTM অ্যাডভেঞ্চার 390। আমার বাইক আমাদের ওয়ার্কশপে রয়েছে, কাজ চলছে বাইকে, ওই জন্য আমি সৌভিকের থেকে এই বাইকটা নিয়ে এসেছি। বুঝতেই পারছো আমার উপর যা চাপ চলছে, কিছু করার নেই। একদম পাটুলির রাস্তার উপরেই দাঁড়িয়ে রয়েছে আমরা, পেছনে আমাদের বাইক এসে গেছে। এইবারের ট্রিপে আমরা টোটাল 30 জন মেম্বার যেতে চলেছি লালগঞ্জ বিচের দিকে। আর এই 30 জন মেম্বারের 21টা বাইক রয়েছে টোটাল। আর এখানে আমরা কিন্তু একসাথে গ্যাদার করেছি আপাতত 7 থেকে 8 জন। দুটো পয়েন্ট বলবো। প্রথম কথা হচ্ছে আমরা আমার বারুইপুর বাইপাস ধরবো, বাইপাস শেষ হবে আমতলা রাস্তা নেব। ওভারটেক করার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে আমাদের, ওভারটেক না করাটাই বেটার। ছোট্ট কয়েকটা বাইক রয়েছে, আমরা একদম সিম্পল চলে যাবো, ওভারটেক কাউকে বেশি করার দরকার নেই। আমরা যে রুট দিয়ে আজকে যাব, পুলিশ কিন্তু স্পিড ক্যাম্প নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমাদের স্পিড কিন্তু কন্ট্রোলে আজকে চালাতে হবে, ঠিক আছে? মোটামুটি ওখানে ধরে নাও 60-65-এর উপর স্পিড গেলে পুলিশ কিন্তু ধরে কেস দিয়ে দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে প্রত্যেকে। সকাল 6:38 আর আমরা পাটুলি থেকে বেরিয়ে পড়লাম। এদিকে কিন্তু সূর্য উঠে গেছে, সানরাইজ হয়েছে কিছুক্ষণ আগে, 20 মিনিট আগে হয়তো সানরাইজ হয়েছে। আর অরেঞ্জ কালারের ডিমের কুসুমের মতো সূর্য দেখা যাচ্ছে। এরকম একটা ওয়েদারে এরকম একটা লোকেশন থেকে আজকে রাইড শুরু হচ্ছে, বেশ ভালো লাগছে। আর বাইপাস দেখো পুরো ফাঁকা, একদম ফাঁকা। আপাতত আজকে লাইন আপকে কিন্তু আমি লিড করছি। বান্টু এই রাইডে আসেননি, বান্টু নেক্সট রাইডে জয়েন করবে আমাদের সাথে। এই রাইডে একটু ও অন্য কাজে ব্যস্ত রয়েছে, ওই জন্য বান্টুর জায়গাটাতে আমি লিড করছি। সৌরভ করছে টেল, বিপ্লব ওপাশ থেকে বাকি টিম নিয়ে আসছে। কারণ দুটো ভাগে ভাগ হয়েছে আমাদের টিম। একটা টিম হচ্ছে পাটুলিতে জয়েন করেছে, আরেকটা টিম হচ্ছে আমতলা ক্রস করে একদম আমাদের ব্রেকফাস্টের স্পটে জয়েন করবে। আমরা কিন্তু বারুইপুর বাইপাস দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে লালগঞ্জ সি বিচের ডিস্টেন্স হচ্ছে 125 কিলোমিটার মতো। আর এখন বারুইপুর বাইপাস দিয়ে আমরা পৌঁছে যাবো বারুইপুর, তারপরে রাইট টার্ন নেব বারুইপুর আমতলা রোড ধরে সোজা আমতলা। আমরা ভেতরের রাস্তা দিয়েও যেতে পারতাম, কিন্তু সেরকম কোনো ব্রেকফাস্ট করার জায়গা নেই ভালো, তাই জন্য আমরা আমতলা হয়েই যাব। একদম আমতলা সিগন্যাল থেকে লেফট সাইড নেব, নিয়ে ব্রেকফাস্ট করব আমরা, করে তারপরে সোজা চলে যাব নামখানার দিকে। হাতানিয়া দোহনিয়া ব্রিজ ক্রস করব, করে আমরা 10 মাইল ক্রস করব। 10 মাইল থেকে মৌসুনি আইল্যান্ড যেতে হয়, তো 10 মাইল ক্রস করবো। আর তারপরে সোজা গিয়ে একটা মোড় থেকে লেফট টার্ন নিয়ে চলে যাব লালগঞ্জ সি বিচের দিকে। আর কোথা দিয়ে আমরা যাচ্ছি, সমস্ত কিছু রাস্তার কন্ডিশন কী রয়েছে সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো। এবারে লেন্সে যাচ্ছে হচ্ছে আমাদের সাথে অর্ণব, সৌমদ্বীপের কাজ রয়েছে। এবারে প্রত্যেকেরই কাজ রয়েছে কিছু কিছু জায়গায়, তো তাই জন্য আমাদের ব্যাকআপ টিমও থাকে আর কি। আমরা রাইডটা নিয়ে নিয়েছি বারুইপুর থেকে, বারুইপুর আমতলা রোড। এই রোডটা কিন্তু যথেষ্ট ন্যারো এবং খুব স্পিডে গাড়ি চলে। অনেকে এখানে ড্রাইভিং সমস্ত কিছু প্র্যাকটিস করতে আসে, তো তাই জন্য একটু রিস্কি রাস্তা। যারা এই রুটে আসবে সবসময় কিন্তু এই রোডটা একটুখানি মানে নিজেকে সেফ রেখে চালাতে হবে গাড়ি। পাটুলি থেকে বারুইপুর বাইপাস আর তারপরে আমতলা রোড,
টোটাল আমরা 23 সাড়ে 24 কিলোমিটারের কাছাকাছি রাইড করে ফেলেছি। আর এই রোডের কন্ডিশন সত্যি খুব খারাপ। এই যে ঘাটুর মোড়, এই মোড়টা দিয়ে আমরা কিন্তু লেফট টার্ন নিয়ে চলে যেতে পারতাম। তোমরা যদি এই রুটে আসো আর তোমাদের যদি বড় টিম না থাকে তাহলে তোমরা কিন্তু ঘাটুর মোড় থেকে লেফট টার্ন নিয়ে শিরাকল হয়ে উস্তিতে গিয়ে উঠতে পারো, তাহলে সুবিধা হবে। রাস্তাটা একটু ন্যারো কিন্তু ভালো রাস্তা। চলো NH-12 কানেক্টরে চলে এসেছি, একদম আমতলা। বাঁদিকে গিয়ে দাঁড়াও, বাঁদিকে গিয়ে দাঁড়াও, বাঁদিকে গিয়ে একটা ফাঁকা জায়গা ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়াও, একসাথে আসছি আমি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা আজকে। এদিকে ক্যামেরা, এদিকে ক্যামেরা, বিভাস দা, এদিকে ক্যামেরা, এদিকে ক্যামেরা, এখানে মাইক, আমি সাংবাদিক। মোটামুটি আমার ক্যামেরার যে সেট আপ রয়েছে, তাই এই সেট আপে কিন্তু সবাইকে একসাথে সুন্দরভাবে নিয়ে নেওয়া যাচ্ছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে। মেন উদ্যোক্তা হচ্ছে সৌরভ বিশ্বাস, মিস্টার বিশ্বাস। কোন টপিকের উপর আলোচনা হচ্ছিল একটু যদি বলো। আমার সাথে গল্প হচ্ছিল বিভাস দা। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এই রাইডে যতজন এখানে আছে সবার সাথেই আমার মোটামুটি ফোনে কথা হয়েছে। হ্যাঁ, কিন্তু বিভাসদার সাথে আমার একটু বেশি কথা হয়েছে। হ্যাঁ, বিভাসদাই রাইড রাত্রিবেলা 11টা 12টা। না, রাত 11টা 12টার পর আমি কথা বলি না সাধারণত। হ্যাঁ, আমিও ডিস্টার্ব করি না। না, বিভাসদাও ডিস্টার্ব করে না। যখন এমনি ফর্মাল কলিংটা করেছি, হ্যাঁ বিভাস সাথে কথা বলছেন, আমি অ্যাডমিন, হ্যাঁ আমি মানে হ্যাঁ আমি যাবই মানে কোনো দিক থেকে মানে কনভিন্সিং টু দা পাওয়ার ইনফিনিটি আর কি। তুমি কি এক্সাইটেড? একদম এক্সাইটেড। এখন যে রাইডটা এতটা করে এলে এই রাস্তা দিয়ে রাইড করে হ্যাঁ একদম, হ্যাঁ ভালো লেগেছে রাস্তাটা? ভালো মানে দুর্ধর্ষ। কৃষ্ণদাও সিকিম দিকে পুরো চলে এসছে চা খাওয়াতে। আর এর যে শুভ্রাংশু আমাদের সাথে রাইডে ছিল হচ্ছে তিনটে, মধুপুর হয়ে গেছে, ওড়িশা হয়ে গেছে, মাঝখানে প্রচন্ড কাজের চাপ ছিল, দুটো রাইড যাওয়া হয়নি। এবারে মেয়েকে নিয়ে এসছি, সব থেকে ইয়ং রাইডার, স্কুটি নিয়ে এসছি এবারে, ও চালাবে বলে। রাধা কৃষ্ণ ধাবা। এই ট্রিপে বনি আসেনি, কিন্তু বনির রেকমেন্ড করা জায়গায় আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে আমাদের ব্রেকফাস্টের রয়েছে হচ্ছে লুচি, আর তার সাথে ছোলার ডাল, ডিম সিদ্ধ আর একটা করে ল্যাংচা। সকাল 9টা 6 বাজে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট করেছি। লুচিটা খেলাম অনেকদিন পর, লুচিতে বেশি তেল ছিল না, তেল পুরো ছেঁকে দিয়েছে মনে হলো যেন। আমরা এখান থেকে স্ট্রেট যাবো হচ্ছে উস্তি থেকে রাইট টার্ন নিয়ে আবার লেফট টার্ন নেবো, নিয়ে ওখানে একটা লেভেল ক্রসিং রয়েছে, লেভেল ক্রসিং ক্রস করবো, ক্রস করে সোজা হটুগঞ্জ থেকে নামখানার দিকে যাব আমরা। রাস্তাটা এতটাই ন্যারো যে একটা ট্রাককে ওভারটেক করতে গেলে মোটামুটি ট্রাকের পেছনে 3-4 মিনিট 5 মিনিট ধরে চলতেই হচ্ছে। মগরাহাট লেফট, কাকদ্বীপ হচ্ছে রাইট। হ্যাঁ জানি বুঝি, এটা তো উস্তি তো। নেত্রার লেভেল ক্রসিং, জ্যামে ফাঁসবো মনে হচ্ছে। গঙ্গাসাগর রাইট সাইড, কাকদ্বীপ 3.5 কিলোমিটার অনলি স্ট্রেট। আমি একদমই বলবো না যে রাস্তার কন্ডিশন খুব খারাপ, রাস্তার কন্ডিশন এরকমই, কিন্তু খুবই কনজেস্টেড রাস্তা, তাই জন্য চালাতে একটু অসুবিধা হচ্ছে। আর টোটোগুলো তো বুঝতেই পারছো, কখন রাইট টার্ন নেবে কখন লেফট টার্ন নেবে কিছুই বোঝা যায় না। ওরা একদম নিজের রাস্তা মনে করে আর নিজের ইচ্ছা মতো চালায়। সকাল 10:53 আর আমরা কিন্তু পৌঁছে গেছি নামখানা ব্রিজের উপর, হাতানিয়া দোয়ানিয়া নদী। সকাল 11:41 আর আমরা নামখানা ব্রিজ থেকে বেরিয়ে গেলাম নিচের দিকে। এখন সামনে এখনও 19-20 কিলোমিটার মতো যেতে হবে, আর 29-30 মিনিট মতো সময় লাগবে। সামনে দুটো মোড় আছে, একটা হচ্ছে 10 মাইল। তবে বিপ্লব ম্যাপ মেরেছে, বিপ্লব বললো যে আমরা যাব হচ্ছে জাংশনের মোড় দিয়ে, এইটা দিয়ে মৌসুনি আইল্যান্ড যেতে হয়। আমরা 10 মাইল পৌঁছে গেছি, কিন্তু শিবপুর বাজারেই কোনো মোড় আছে, সেটার নামই হচ্ছে জাংশনের মোড়। হ্যাঁ এই তো মোড়, এখান থেকে আমরা বাঁদিকে ঢুকবো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু এগিয়ে গিয়ে ছাওয়াতে দাঁড়াও, আমি এখানটা দাঁড়াচ্ছি। সৌরভরা কি বেরিয়েছে ওখান থেকে? আমরা কিন্তু এই লেফট টার্ন নিয়ে নিলাম, আর এখানে যারা লোকাল রয়েছে তারা বলছিল যে সামনে একটা রাস্তা আছে, সামনে দিয়ে গিয়ে লেফট সাইডে নিলে ঢালাই রাস্তা, বেশ ভালো রাস্তা, গাড়ি টাড়ি নিয়ে আসলে ওই রাস্তা দিয়ে হয়তো যাওয়া যেতে পারে। তবে এটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া একটু মুশকিলের মনে হচ্ছে। দেখি যদি বেরোনোর সময় ওই পাশ দিয়ে বেরোবো তখন তোমাদের দেখিয়ে দেবো তোমরা গাড়ি নিয়ে আসতে পারবে কিনা এইদিকে। 10 মাইল দিয়ে ঢুকলে রাস্তাটা আমরা একটু চওড়াই পেতাম,
কিন্তু এরম সুন্দর পরিবেশ, সবুজ ক্ষেত, ইটপাতা গ্রামের রাস্তা আদেও পেতাম নাকি জানি না। গ্রাম্য নিরিবিলি পরিবেশ বরাবরই আমার খুবই পছন্দের, তাই বাকি রাইডটা এনজয় করতে করতে 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম লালগঞ্জের ঘরে বাইরে ক্যাম্প সাইটে। সমুদ্র থেকে 300 মিটার দূরে ঝাউগাছের জঙ্গল সংলগ্ন পুকুর ঘেরা এই বিচ ক্যাম্প প্রথম দর্শনেই কিন্তু আমাকে মুগ্ধ করলো। কটেজ, লাক্সারি টেন্ট, ডোম টেন্ট সমস্ত কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। আমার সাথে আমি অয়নদাকে পেয়ে গেছি। অয়নদা হচ্ছে ঠিক এই প্রপার্টিটার ওনার। এই প্রপার্টিটা আমরা সেট আপ করেছি অ্যাকচুয়ালি 3 বছর আগে, 3 বছর এটা রানিং। তো প্রথমে আমাদের টেন্ট অ্যাকোমোডেশন ছিল এখানে, এই যে টেন্টগুলো আছে ওদিকে ডোম টেন্ট এবং প্রিমিয়াম টেন্ট এগুলো নিয়েছিল। আর এই কটেজটা আমরা রিসেন্ট আমাদের ডেভেলপমেন্ট, মানে হার্ডলি এই 1 নভেম্বর থেকে আমাদের শুরু হলো কটেজটা। তো যতটা সম্ভব আমরা এটা ইকো ফ্রেন্ডলি মোডে একটা হোমস্টে কনসেপ্টে রান করার চেষ্টা করছি, কারণ জায়গাটা একদম রিমোট ভিলেজ। আর আসতে গিয়ে তোমরা দেখলে প্রায় 1.5 কিলোমিটার ইটের রাস্তা কভার করে আসতে হলো, চারপাশে ধান ক্ষেত, গ্রামগঞ্জের মধ্যে দিয়ে। বিচটাও একদম ভার্জিন বিচ, সাদা বালির বিচ, প্রচুর লাল কাঁকড়া এখানে। বিচে যাওয়ার পথে একটা খাল পরে, দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল। বিচে ঢুকে ডান দিকটা প্রায় 3 কিলোমিটার একটা ঝাউবনের স্ট্রেচ রয়েছে। আর এখানে আসা বলতে তোমাদের যারা বাই রোড আসবেন তারা মেনলি বকখালির রাস্তা ধরে এসে 10 মাইল বাজার, 10 মাইল বাজার থেকে বাঁদিকে ঢুকতে হবে। মানে আমরা যেটা কি আমরা 10 মাইল ক্রস করে আরো 3-4 কিলোমিটার এসে তারপরে লেফট সাইডে নিচে, ওটাই কি রাস্তা নাকি 10 মাইল দেখায় গুগলে অনেক সময়, কিন্তু মেনলি 10 মাইল হয়ে আসাটা ভালো, ওটা বড় রাস্তা। বাইক বা গাড়িতে যদি না আসে তাহলে ট্রেনে আসলে কি? নিয়ার স্টেশন নামখানা, শিয়ালদা থেকে নামখানার ট্রেন ধরতে হবে, 3 ঘন্টা লাগে। নামখানা নেমে যদি একটা টোটো রিজার্ভ করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারে 400 টাকা মতো নেয়। কতক্ষণ লাগবে? 22 কিলোমিটার রাস্তা, অলমোস্ট 1 ঘন্টা মতো সময় লাগে। এখানে আমাদের 4 রকম অ্যাকোমোডেশন আছে এই মুহূর্তে। এই যে ছোট টেন্টগুলো, এগুলো আমরা অ্যাডভেঞ্চার ডোম টেন্ট বলি, নিচে শোবার ব্যবস্থা। এগুলো 1000 টাকা করে পার হেড, থাকা খাওয়া। বড় টেন্ট রয়েছে ওই দিকে, দুটো আছে ডবল বেড টেন্ট, নন অ্যাটাচ টয়লেট, ওটা 1200 টাকা পার হেড। ওই পাশে আমাদের আছে 4 বেড টেন্ট, যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওটা 1400 পার হেড। এইটাতে কটেজ, এগুলো 4 বেড কটেজ, এটা হচ্ছে 1500 পার হেড। আপাতত নন এসি করে স্টার্ট করেছি, গরমের আগে আমরা এটাকে এসি করেছি। তো আমাদের আরো অফবিট বিচ ক্যাম্প রয়েছে, যেমন এইটা লালগঞ্জ কাঁথির কাছে কানাইচট্ট বলে একটা বিচ ক্যাম্প রয়েছে। এটা ওরকমই ট্রুলি অফবিট গ্রাম্য পরিবেশে সাদা বালির ওপর টেন্ট সেট আপ করা কটেজ আমরা নতুন হাত দিয়েছি। কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিতে পারো। আর বাকি আশেপাশে কি রয়েছে সমস্ত কিছু আমি নিজেও ঘুরবো আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে পৌঁছানোর পরে ফ্রেশ হয়েছি, তারপরে একটু এডিট করতে বসেছিলাম, একটা রিল এডিট করলাম, আর সেটা আপলোডে বসিয়েছি। কিন্তু এখানে নেটওয়ার্ক একটু স্লো রয়েছে, বুঝতেই পারছো, একদম রিমোট লোকেশন, গ্রাম্য পরিবেশে রিমোট লোকেশন। খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। আজকে রয়েছে ভাত, ডাল, তার সাথে এখানে রয়েছে শুক্তো একটা তরকারি রয়েছে, এটা হচ্ছে পালং শাকের তরকারি, আমুদি মাছ ভাজা, বেগুন ভাজা, তার সাথে এটা হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটার সাইজ হচ্ছে ঠিক এরকম। 3-4 মিনিটের হাঁটা পথেই রয়েছে লালগঞ্জ সি বিচ। বিচের ডান দিকে 3 কিলোমিটার বিস্তৃত ঝাউবন, আর বাদিকে রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় শুটকি মাছের আড়ত। আমরা যখন বিচে পৌঁছালাম তখন ভাটা চলছে, সমুদ্রের জল কিন্তু বেশ দূরে ছিল। বিচের মধ্যে দিয়ে অনেকেই লোকাল লোকরা অনেকেই কিন্তু বাইক নিয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা সেটা দেখে বাইক নিয়ে চলে এসেছি বিচে। বিচে এসে বুঝতে পারলাম যে এখানে কিন্তু যথেষ্ট লাল কাঁকড়া রয়েছে, ওই জন্য আমি আর বিচের মধ্যে দিয়ে রাইড করছি না, যেটুকুনি এসছি আবার ব্যাক করে চলে যাবো, আর কিছু না। এই সব গর্তগুলো রয়েছে না, এগুলো কিন্তু পুরো লাল কাঁকড়ার বাসা। এর উপরে যদি বাইকের টায়ার ওঠে তাহলে কিন্তু লাল কাঁকড়াগুলো মরে যেতে পারে। এখান দিয়ে আমরা বিচে এসেছি, এখান দিয়ে কিন্তু আমাদের কটেজে বা আমাদের ক্যাম্প সাইডে যাওয়ার রাস্তা। এখান থেকে ঝাউবনটা শুরু হয়েছে, আর এখান থেকে সোজা 2-2.5 কিলোমিটার এদিকে চলে গেছে। আর বিচের অপোজিট সাইডে ওইদিকে রয়েছে শুটকি মাছের আড়ত। শুটকি মাছের আড়ত কিন্তু ড্রোন শটে তোমরা খুব ভালো মতো বুঝতেই পেরেছো। গোমুখ ট্রেকের পর এত তাড়াতাড়ি যে আবার টেন্টে থাকার সুযোগ হবে আমার, সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। যাই হোক, এখন সন্ধেবেলায় কিন্তু একটা জমাটি পরিবেশ তৈরি হয়েছে বাইরে। প্রত্যেকটা টেন্টের মধ্যে আলো চলে গেছে, বাইরে আলো চলে গেছে, পুকুরের চারপাশে গাছগুলোতে আলো চলে গেছে, কটেজের বাইরে আলো চলে গেছে। খুব সুন্দর একটা আড্ডা মারার পরিবেশ তৈরি হয়েছে এখানে। প্রথমে টি শার্ট ডিস্ট্রিবিউশন, তারপরে ইভিনিং স্ন্যাক্স রয়েছে, বারবিকিউ রয়েছে, চিকেন বারবিকিউ, তারপরে আমাদের বিভিন্ন রকমের গেমস রয়েছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সন্ধ্যাটা কিন্তু আমরা জমাটি করে তুলবই বলে আজকে ঠিক করেছি, এবং জমাটি হচ্ছেই, জমাটি কিন্তু হচ্ছেই। পরের দিন সকাল সকাল আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘোষখালের উদ্দেশ্যে। ক্যাম্প থেকে দূরত্ব 3-4 কিলোমিটার। ঘোষখাল সংলগ্ন ম্যানগ্রোভের জঙ্গলে আমরা বোটিং করব।
একদম গ্রামের মধ্যে দিয়ে এসেছি আমরা, 2-3 কিলোমিটার বাইক রাইড করে এসে পৌঁছে গেছি ঘোষখাল বলে একটা জায়গা, যেখান থেকে আমাদের বোট রাইড শুরু হবে। মনে হচ্ছে সামনে সমুদ্র দেখতে পাবো আর সমুদ্রে আমরা বোট রাইড করবো। তবে এখানকার সমুদ্র কিন্তু সেরকম নয় যে বিশাল উত্তাল কিছু রয়েছে বা বিশাল ঢেউ কিছু রয়েছে, সেরকম কিছু নয়। এই তো এসে গেছি। কি আছে সামনে? সমুদ্র। ও এই রাস্তা দিয়ে উঠেছি, উপরে উঠে আমরা কিন্তু এরকম একটা লোকেশন দেখতে পাচ্ছি। এটা কিন্তু পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, আর ম্যানগ্রোভ ফরেস্টের পেছন দিকে আমরা কিন্তু সমুদ্রও দেখতে পাচ্ছি। লালগঞ্জে এত ঘন এত সবুজ ম্যানগ্রোভের একটা জঙ্গল রয়েছে, সেটা দেখে আমি অবাকই হয়েছিলাম। এখানে আসলে এই বোট রাইডটা কিন্তু মাস্ট। বোট রাইড করতে করতে আমরা কিন্তু এখন একটা চরের মধ্যে নেমে এসেছি। এই চরটার নাম বলছে কালিস্তান চর। খুব সুন্দর একটা ঝাউবন রয়েছে, আর ঝাউবনের পাশ থেকে শুরু হচ্ছে একদম শুটকি মাছের আড়ত। এটা কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম শুটকি মাছের আড়ত। প্রায় 2-3 হাজার লোক এখানে কাজ করে জীবিকা নির্বাহ করে। তো প্রথমে যখন আমরা লালগঞ্জ হিসাবে সার্চ করছিলাম তখন ভেবেছিলাম হয়তো আমাদের ক্যাম্প সাইট থেকে শুটকি মাছের গন্ধ পাওয়া যাবে, তবে সত্যি কথা বলতে আমরা কিন্তু সেরকম গন্ধ পাইনি। আমাদের ক্যাম্প সাইটটা রয়েছে হচ্ছে এই দিকে। এই বীজ ধরে যদি এখন আমি সোজা চলে যাই তাহলে কিন্তু গিয়ে আমাদের ক্যাম্প সাইটেই উঠবো। এইদিকে হয়তো 2-3 কিলোমিটার আমাদের যেতে হবে। আর এখানে কিন্তু অনেকে স্নান টানও করছে। এই হচ্ছে বিচের কন্ডিশন। এখানে কিন্তু আপাতত জল রয়েছে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে কিন্তু এই অবধিও জল ছিল। এই হচ্ছে সমুদ্রের কন্ডিশন। এখানে কেউ এরকম আছে যে শুটকি মাছ খায়? আমি আছি। শুটকি মাছ খাও? ভালো লাগে, খুব শুটকি মাছের গন্ধ তার মানে তোমার ভালো লাগে? হেভি ভালো লাগে, মানে ছোটবেলা থেকে শুটকি মাছের মানে মার্কেটই রয়েছে আমার ওখানে বাড়িতে। তুমি গিয়ে কি দাম জিজ্ঞেস করেছো? না, দাম জিজ্ঞেস করিনি, তবে খুব ইচ্ছে যে এখানে শুটকি। এখানে যখন এসছো এখান থেকে তো সস্তায় শুটকি বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ। নোটে শুটকি 600 টাকা বলেছে। অনেক ডাকাতি করছে। এটা মার্কেটে আমাদের ওখানে 150 টাকা ফ্রেশ একেবারে শুটকি। নোটে শুটকি একদম এক নম্বর ফ্রেশ একদম। তোমরা খাও শুটকি মাছ খাও? আমি খাই না, আমার গিন্নি খায়। মানে শুটকি মাছ খায় বলতে লজ্জা কেন লাগে বুঝতে পারি না, লজ্জা কি আছে? খাওয়ার জিনিস, ঘাস পাতা সব আমি খাই অল্প। শুটকি মাছের গন্ধটা ওরকম লাগে, কিন্তু খাওয়ার শুটকি সময় মাছ গন্ধ পাওয়া খেতে অসাধারণ। একবার যে খেয়ে নেবে প্রেমে পড়ে যায় এক ঘর। এই আমার ছেলে চল একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে, একজন শুটকি মাছ খায়, একজন নাক ছিটকাচ্ছে। আমরা কি এখানে একটা তুমুল যুদ্ধ দেখতে পারি? যুদ্ধ হবে কি? না আমরা তো আমরা শুটকি মাছকে নিন্দা করছি। না, এটা হচ্ছে মাছ জাতি, ডিম জাতি, সব জাতিকে নিন্দা করছে। ভেজ আমাদের সাথে দেখা হয়েছে। আপনারা কি মানে লালগঞ্জে আজকে এসেছেন? আমি আজকে রঙিসুতোর মাজাল থেকে তোমাদের সাথে রয়েছি ভাসতি, কিন্তু আজকে একদম সেলাই নয়, একদম প্রিয় প্রাণের মানুষ বৈদিক অ্যাডভেঞ্চারাস বাঙালি। মানে বাঙালি হিসাবে গর্ব হয় যে আমার ছেলে থেকে হয়তো মেবি 1-2 বছরের বড় হতে পারে, কিন্তু এই ছেলেটি যখন একটা পুরো গ্রুপ নিয়ে বেরোয় 2 হুইলারের উপরে, এবং এরা বাংলাদেশ, শ্রীলঙ্কা সব কিছু ঘুরে এসেছে, কাশ্মীর টু কন্যাকুমারী। তো এদের সাথে দেখা করার বিশাল ইচ্ছা ছিল আমার। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কেউ যদি মন প্রাণ দিয়ে কিছু চায় সে অবশ্যই সেটা অ্যাচিভ করতে পারে। আমার ভীষণ ইচ্ছা ছিল বৈদিকের সাথে দেখা করবে এবং পুরো এই গ্রুপটার সাথে দেখা করব। তো আই এম ব্লেসড যে আজকে আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে। এবং এটা দাঁড়িয়ে আছি লালগঞ্জে, একটা রাইড করে এসেছি নৌকো বিহার, যেটাকে বলা হয় বাংলা ভাষায়, সেই নৌকো বিহার করে এসে একটু দাঁড়িয়েছি এবং এদের সাথে খুব সুন্দর করে মিট করলাম। আমার একটা স্মরণীয় দিন হয়ে থাকলো যে বৈদিকের সাথে এবং অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে আমি দেখা করতে পেরেছি। তবে মনে হচ্ছে বৈদিকের বউ এইখানে আসেনি। তো শ্রাবণীর সঙ্গেও বললাম, শ্রাবণী ভীষণ ভালো লাগে তোমাকে, দেখা হবে অবশ্যই করে আবার কোনো জায়গায়, কারণ আমি নিজেও একটু ঘুরতে ভালোবাসি। আর এই বাচ্চা ছেলেগুলো আমাকে বলেছে কালুর যদি পিলিয়ানসিপ পাখি থাকে সেখানে আমাকে নিয়ে যাবে। তো এটা একটা বিশাল মানে ইচ্ছা, নিয়ে যাবে আমার ছেলে বলেছে আমাকে। তো আবার দেখা হবে তোমাদের এই ভিডিওতে, একটু পরে আবার কিছু নতুনত্ব নিয়ে আসবো। তো টাটা। বাবা ভাই একটা হাততালি নন স্টপ, 10 বার ভাবতে হয় আমাকে কি বলবো।
আপাতত পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইডে। এখন আমরা জাস্ট এখানে ব্রেকফাস্ট করবো। 12:30 মতো বাজে। আমাদের কিন্তু এখানে টোটাল অ্যাক্টিভিটিটা করতে বেশ সময় চলে গেছে, যদি 1 ঘন্টা লাগার কথা, আমরা একটু বেশি সময় কাটিয়েছি, ড্রোন শট নিয়েছি, এনজয় করেছি, জায়গাটা উপভোগ করেছি, তাই জন্য আমাদের একটু সময় লেগেছে আর কি। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। এখানে দেখি ব্রেকফাস্টে কী রয়েছে। জিনিসটা দারুণ দারুণ সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। ঝাল কম হয়েছে? ঝালটা একটু কম হয়েছে, লঙ্কা নিয়ে নিয়েছি। ও আচ্ছা, লঙ্কা দিয়ে খাচ্ছি, অসুবিধা নেই। একটা পুঁটি পেয়েছিলাম আর একটা তেলাপিয়া পেয়েছিলাম। একটা পুঁটি একটা তেলাপিয়া পেয়েছে। মানে কেউ যদি এখানে এসে মাছ ধরতে চায়, ছিপ টিপ সমস্ত কিছু এখানেই রাখা রয়েছে, এখান থেকে ছিপ নিয়ে মাছ ধরা যেতে পারে। এই যে পেছনেই রয়েছে পুকুর, এই পুকুরেই মাছ ধরা যেতে পারে। কিন্তু মাছের যা দাম, ধরে নাও কেউ কাতলা মাছ ধরলো একটা 2 কেজি, কাতলা মাছের কেজি প্রতি যা দাম সেটা কিন্তু এখানে প্রোভাইড করে দিতে হবে, টাকাটা দিয়ে দিতে হবে। তারপরে তুমি মাছটা নিয়ে চলে যেতে পারো, বা মাছটা বলতে পারো রান্না করে দিতে, এখান থেকে রান্না করেও দিতে পারে। দুপুর 2:28 আর আমরা বেরোলাম লালগঞ্জ সি বিচ থেকে। ব্রেকফাস্টই করেছি আমরা আজকে 12:30 পৌনে 1টায়, তাই জন্য লাঞ্চ করার এখন কোনো তাড়া নেই। ডাইরেক্ট বেরিয়েছি যখন, ডাইরেক্ট কিন্তু চলে যাব কলকাতার দিকে মনে হচ্ছে। বেশ এনজয় করলাম 2 দিন, বেশ এনজয় করলাম, বেশ ভালো লাগলো। ক্যাম্প সাইট ভালো ছিল, সমস্ত কিছু জায়গা ভালো ছিল, গ্রাম্য পরিবেশ যেটা আমার পছন্দ, তাই জন্য আরও বেশি এনজয় করেছি। সবাই একসাথে, খুব বড় গ্রুপ ছিল না, তাই জন্য সবার সাথে আড্ডা মারতে পেরেছি, কথা বলতে পেরেছি, গল্পগুজব করতে পেরেছি, এনজয় করতে পেরেছি পুরো রাইডটা। ক্যাম্প সাইটের সমস্ত ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমার মনে হয় সবথেকে ভালো হবে যদি 4-5 জন আসতে পারো, একদম রিমোট এরিয়া, তার সাথে ফাঁকা ফাঁকা লোকেশন, ভালো লাগবে কিন্তু। আর যারা অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডে জয়েন করতে চাইছো তাদেরকে বলে রাখবো, অ্যাডভেঞ্চারাস বাঙালির ইনস্টাগ্রাম ফেসবুক পেজটাকে একবার ফলো করে রাখতে পারো। সেখানেই কিন্তু সমস্ত রকম রাইডের আপডেট আসে। একটা ফর্ম আসে যখনই আমরা কোনো রাইড প্ল্যান করি, একটা ফর্ম আপলোড করি, গুগল ফর্ম, তার সাথে রাইডের আইটেনারিও ওখানে দেওয়া থাকে। তো ওই ফর্মটা ফিল আপ করে নেবে, নিয়ে একটা রেজিস্ট্রেশনটা করে নেবে। ফ্রি রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। আর একবার রেজিস্ট্রেশন করে নিয়ে রাইডে আসতেও পারো, নাও আসতে পারো, ক্যান্সেল করে নিতেও পারো, কিন্তু নিয়ম হচ্ছে ওটা রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। ফ্রি রেজিস্ট্রেশন। জাস্ট যখনই কোনো পোস্টার আপলোড হবে অ্যাডভেঞ্চারাস বাঙালির পেজে, তার সাথে একটা গুগল ফর্ম থাকবে, তার লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তাহলেই কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালির তরফ থেকে কল চলে যাবে, পরপরই যাবে। মানে যে 1 নম্বরে রেজিস্ট্রেশন করেছে তার কাছে 1 নম্বরে কল যাবে, যে 2 নম্বরে রেজিস্ট্রেশন করেছে তার কাছে 2 নম্বরে কল যাবে। আর অ্যাডভেঞ্চারাস বাঙালির পেজের ডিটেলসও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ইনস্টাগ্রাম, তার সাথে ফেসবুক তোমরা অ্যাড করে নিতে পারো নিজেদের। গতকাল রাত্রিবেলা কিন্তু সৌভিক, বান্টু, হিমাদ্রি, পুষ্পা, ওরা 4 জনে এখানে এসেছিলো। হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিয়েছে এসে। সৌভিক ওর স্কডা গাড়ি চালিয়ে নিয়ে এসছে। সৌভিক কিন্তু ওর গাড়ি একদম আমাদের ক্যাম্প সাইট অবধি ঢুকিয়ে নিয়েছে, একদম ক্যাম্প সাইট অবধি ঢুকিয়ে নিয়েছে। আবার ভোরবেলা ওরা বেরিয়েও চলে গেছে। ওরা জাস্ট আমাদের সারপ্রাইজ দিতে এসেছিলো। কালকে এসে 2-3 ঘন্টা এনজয় করেছে, তারপরে আবার বেরিয়ে চলে গেছে। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসতে চাও তাহলে একবার অয়নদার সাথে কথা বলে নিতে পারো। আপাতত যে রাস্তাটা দিয়ে আমরা বেরোচ্ছি, এই রাস্তা দিয়ে গাড়ি চলে আসবে। এটা কি 10 মাইলে এলাম আমরা? কোথায় এলাম এটা? 10 মাইল। আচ্ছা, 10 মাইল দিয়ে যদি তোমরা আসো, গাড়ি নিয়ে কেউ যদি আসতে চাও, তাহলে 10 মাইল এই জাস্ট রাইট টার্ন হচ্ছে মৌসুনি আইল্যান্ড। এই ব্রিজটা ক্রস করেই এই যে এই দিক দিয়ে মৌসুনি আইল্যান্ড যায়। যদি অপোজিট সাইড দিয়ে আসো তাহলে মৌসুনি আইল্যান্ডের গলিটা ছেড়ে দিতে হবে, ছেড়ে এই ব্রিজটা ক্রস করতে হবে। ব্রিজটা ক্রস করেই লেফট টার্ন নিয়ে নিলে এই যে রাস্তাটা দিয়ে আমরা বেরোলাম, এখান দিয়ে কিন্তু গাড়ি নিয়ে 4 হুইলার কিন্তু ঢুকে যাবে একদম ক্যাম্প সাইট অবধি। পুরো এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা যে আজকে বোট রাইড করলাম, এই বোট রাইড এটা কিন্তু 100 টাকা, 150 টাকা, মোস্ট প্রবলি 100 টাকা। সৌরভ আরও ভালোভাবে বলতে পারবে। 100 টাকা পার হেড কস্ট কিন্তু, মানে মিনিমাম 6 জনকে যেতে হবে। 6 জনের জন্যই বোট ছাড়বে। ওই বালির চরে গিয়ে নেবে, একটুখানি এনজয় করা যাবে ওখানে। যদি কেউ বোট রিজার্ভ করতে চায় তাহলে কিন্তু 6 জনের টাকা দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তবে এখানে যদি তোমরা আসো অবশ্যই বোট রাইডটা করো, ভালো লাগবে। দুপুর নামখানা ব্রিজের উপর পৌঁছে গেছি আমরা। দুপুর 14:56, মানে 2:56।
আর আমার মনে হয় না এই ব্লগে আর বেশি কিছু দেখানোর রয়েছে। দারুণ একটা ব্লগ তোমাদের উপহার দিতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। আমার তো বেশ সুন্দর লেগেছে জায়গাটা, আর তোমাদেরও সমস্ত জিনিসটাই ব্লগের মাধ্যমে তুলে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিতে পারো। অ্যাডভেঞ্চারাস বাঙালির ডিটেলস বলো বা এই ঘরে বাইরে ক্যাম্প সাইটের ডিটেলস বলো, সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আস্তে আস্তে এগোই আমাদের সিটি অফ জয় কলকাতার দিকে, আর ব্লগটা এখানেই শেষ করে দিই নামখানা থেকে। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম নামখানা।